This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টোটকাটা স্পেশালের শুরুতেই বিগ বলের দিকে তাকান। বড় পর্দায় আপনাদের প্রথমে টপ 10 ব্রেকিং দেখিয়ে দিই। 10টা বড় ব্রেকিং। 1 নম্বর, পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা। কেন? 2 নম্বর, ইরানের পর এবার সিরিয়ায় হামলা ইসরায়েলের। কিভাবে হামলা? আরেকটু বিশদে জানাই আপনাদের 3 নম্বর ব্রেকিংয়ে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে হামলা। 4, প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করেও আক্রমণ। 5, বাংলাদেশে এনসিপি আওয়ামী লীগ সংঘাত, খুব বড় ধরনের সংঘাত। গোপালগঞ্জ জায়গাটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। জাতীয় নাগরিক পার্টি, যে দল নতুন তৈরি হয়েছে ইউনুস জামানায়। 6, গোপালগঞ্জে গুলিবিদ্ধ 9 জন নিহত, ইতিমধ্যেই 3 জন মারা গিয়েছেন এবং এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। গুলিবিদ্ধ মোট 9, চিকিৎসা চলছে। মৃত্যুর সংখ্যা বাড়লেও বাড়তে পারে। 7 নম্বর ব্রেকিং, নিকো পার্কে তরুণের অস্বাভাবিক মৃত্যু, কলেজ পড়ুয়া। 8, আমাদের গাফিলতি নেই, দাবি নিকো পার্ক কর্তৃপক্ষের। 9 নম্বর, বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেককে সঙ্গে নিয়ে তিনি পদযাত্রা করেন কলকাতায়। 10, রোহিঙ্গাদের জন্য মিছিল মুখ্যমন্ত্রীর, শুভেন্দু অধিকারী এমনটাই অভিযোগ করেছেন। আজকে তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনে, রোহিঙ্গা কারা কারা তাদের নাম বাদ দিতে হবে এই দাবি নিয়ে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ বিবিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে। খবরটা দেখুন, শুরুতেই বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাকে ভাতে পাতে মারতে চাইছে বিজেপির সরকার, মানে নরেন্দ্র মোদীর সরকার। এখন তিনি একটা নতুন ডাইমেনশন অ্যাড করলেন এই জল ছাড়াকে কেন্দ্র করে। এমনিতে তিনি নিত্য নতুন যখনই জল কোথাও বাড়ে তিনি বলেন, তার দলের কর্মীরাও বলেন, নেতারাও বলেন যে ডিবিসির জন্যই রাজ্যে বন্যা। এতে তিনি একটা নতুন অ্যাঙ্গেল অ্যাড করলেন। তিনি বললেন যেটা বাংলা বলেই একদিকে ভাতে পাতে মারছে, একদিকে বকেয়া টাকা, এই পুরোটাকে এক করে তিনি দেখাচ্ছেন একটা ছাতার তলায় বা একটা আমব্রেলার তলায়। এখানেও সেই বাংলা বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, অর্থাৎ রাজ্যটার নাম বাংলা, এই রাজ্যের মানুষের ভাষা হচ্ছে বাংলা। বাংলা বলেই কি বাঙালিকে এবং বাঙালির গ্রামকে, বাঙালির শহরকে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তোলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। বিজেপির বাংলা বিদ্বেষ, বিজেপির বাঙালি বিদ্বেষ, যে বিদ্বেষ থেকে বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি রোহিঙ্গা বলে দেখে দেওয়া হচ্ছে, নয়তো আটক করা হচ্ছে, কখনো কখনো পুশব্যাক করা হচ্ছে। কেন্দ্রের সেই বিদ্বেষেই ডিবিসির জলে বানভাসী বাংলা, হাতে না মেরে ভাতে মারার মতোই বাংলাকে জলে ডুবিয়ে মারার কেন্দ্রীয় চক্রান্ত। রাজ্যের শাসক দল বাঙালি আবেগে শান দিতে নেমে ডিবিসির জলকেও বাংলা বিদ্বেষের এই সরল সমীকরণে এনে ফেলল। একথা বলছি কারণ শাসক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালি হেনস্থার প্রতিবাদে নেমেও জল ছাড়াকে কেন্দ্র করে যে ডিবিসিকেই দুষলেন এবং কথা বললে তিনি বললেন যে ওরা কথা বললে ওরা শোনে না। দেখুন, অন্যদিন বলেন এক কথা, কিন্তু আজকে ওই প্ল্যাটফর্মটা কিন্তু ডিবিসি ছিল না, ডিবিসির জল সংক্রান্ত কিছু ছিল না। ওই প্ল্যাটফর্মটা ছিল বাঙালির প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি বিদ্বেষ, তার সঙ্গেই তিনি ভাষাভাষীর প্রসঙ্গ, সেটার সঙ্গে তিনি জুড়ে দিলেন জল ছাড়াকেও। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ বিবিসির জলে,
মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। যা যা করার আমরা করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ডিভিসির জলেই প্লাবিত বাংলা। বাংলায় বন্যার জন্য মুখ্যমন্ত্রী আগেও ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়েছেন, একবার নয় বহুবার। ম্যানমেড বন্যার তত্ত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের নয় বহুদিনের। কিন্তু সেই ম্যানমেড বন্যার চক্রান্ত, কোট আনকোট চক্রান্ত, কি কেন্দ্রের বাংলা বিদ্বেষ, বাংলা বঞ্চনার জায়গা থেকেই? এটা হচ্ছে নতুন বিতর্ক। ডিভিসিকে দুষে তৃণমূল সুপ্রিমো আজ এই যে মঞ্চটা ব্যবহার করেছেন, তাতে কিন্তু ঠোঁটকাটা হিসাবে এই প্রশ্নটা তুলছি। কেন তুলছি সেই যুক্তি পরে দিচ্ছি। বানভাসী বাংলাকেও এবার বাঙালি আবেগের সঙ্গে মিশিয়ে দিতে চাইছে তৃণমূল। ডিভিসি ভিলেন। উনি তো গতবারে বলেছিলেন ডিভিসিকে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না কেন? এই ডিভিসিতে দিদির লোকরাও যাচ্ছে, ডিভিসি জল ছাড়ার সময় দিদির লোকরাও সই করছে। দিদিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার কথা মিথ্যা হয় আমি 10 জুতো খাবো, আর আপনার কথা মিথ্যা হলে আপনি ক্ষমা চাইবেন। আমি বলেছিলাম ডিভিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিভিসি। আপনি মিথ্যুক। ডিভিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিভিসিতে জল ছাড়া হয়। যদি জল না ছাড়া যায় তাহলে বাঁধ ভেঙে গোটা বাংলা ভেসে যাবে। সেটাই কি উনি চাইছেন, যে বাংলার লোককে ভাসিয়ে দেবো একেবারে? এই চাপানুতোর জল ছাড়াকে কেন্দ্র করে খবর দিয়ে ছাড়ে না না ছাড়ে, কোন রাজ্য থেকে জল আসে, এটা কিন্তু নতুন কিছু নয়। প্রতি বছর বাংলা যখন বানভাসী হয়, এই রাজনৈতিক জল কাদা ছোড়াছুড়ি দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে, বোধ করি আপনাদেরও। প্রশ্ন যেটা, সেটা বিপদ কি সত্যি ডিভিসির জলে? উত্তর খুঁজতে আমরা, আমাদের রিপোর্টাররা সরেজমিনে নেমেছিলেন ওই সব জায়গায়। দেখুন তো একবার। বন্যা পরিস্থিতির অবনতি কি ডিভিসির জলেই? উত্তর খুঁজেছে TV9 বাংলা। কারণ এবছর অতিবৃষ্টির মধ্যেও ডিভিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত। 2024 সালে সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবছর জুনে সর্বোচ্চ 70,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। জুলাইয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ 55,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে অত্যাধিক জল ছাড়লে প্লাবিত হয় হুগলির আরামবাগ, খানাকুল। আরামবাগের যে অঞ্চলে বন্যার জল ঢোকে সেই জনপদ এখনও প্লাবিত নয়। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আরামবাগের পাণ্ডুগ্রাম, আর এখানেই ডিভিসির জল এসে পৌঁছায়। অর্থাৎ মুন্ডেশ্বরী নদী থেকে সেচ খাল, যে ডিভিসির কাটা ক্যানেল, সেই ক্যানেল থেকে জল এই পাণ্ডুগ্রামে আসে, আর এখান থেকেই ক্যানেল হয়ে খানাকুলের দিকে চলে যায়। কিন্তু ডিভিসির জল ছাড়ার পরিমাণ অত্যন্ত কম। জল সেই গত বছরের মতো আছে? না, ডিভিসির জলও আসে, বন্যার জলও আসে, দুটোই পাইল হয়ে হয়। এখন কি আছে? এখন হালকা এসেছে। আর এই যে এই পঞ্চায়েতটাও তো ডুবে যায়। এবছর কি ডুবেছে? এবছর এখন ডুবে না, ঠিক আছে। গত বছর সব ডুবে গেল। তার আগে না, আজকে এবছর এখন পর্যন্ত ডুবে না। খানাকুলের বিস্তীর্ণ অংশ কিন্তু ভেসে গিয়েছে। প্রায় 50 থেকে 60টি গ্রাম কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এবং যে পিচ রাস্তাগুলি আছে, পানশিউলি থেকে খানাকুল, মূল খানাকুলের যে সংযোগ, সেই পিচ রাস্তাও কিন্তু জলে ডুবে গিয়েছে। এখন অবস্থা একদমই ভালো নয়। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানুয়া অবধি জল। প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। যে হারে জল বাড়ছে, আগের বারে তো জল ভালোই বেড়েছিল, বাড়ি প্রায় একতলা ডুবে গেছিল। এখন এইভাবে যদি জল বাড়তে থাকে আরো সমস্যা। গত বছর তো অনেক বড় হয়েছিল, এখন তো এরকমই লাগছে। এবার কতটা কি বাড়বে এখন তো বলতে পারা যাচ্ছে না। যাতায়াতের তো খুবই অসুবিধা, কোনো রাস্তা জেগে নেই। রান্নার গ্যাস এই তো আনতে হচ্ছে তড়িতে করে অনেক দূর থেকে, আমাদের ঢলডাঙ্গা থেকে। ডিভিসির জলে প্রতি বছর ভাসে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর। কোথাওই দামোদরের ভয়াল রূপ দেখা যায়নি, অন্তত বুধবার বিকেল পর্যন্ত। ডিভিসি যদি আরো বেশি জল ছাড়ে তাহলে প্লাবিত হবে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বেশ কিছু এলাকা। তবে এখনো পর্যন্ত দামোদর নদীর
জলস্তর বাড়লেও কোনো রকম বিপদ সীমার আর মধ্যে নেই কিন্তু আমতা ও উদয়নারায়ণপুর। প্রায় 1 মাস ধরে দামোদরের ওপর দিয়ে প্রায় দামোদরের 30 থেকে 35,000 কিউসেক জল ধারাবাহিকভাবে ডিসচার্জ হচ্ছে। তো কাজেই এমতো অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিবিসির যে ব্যারেজের যে পরিস্থিতি সেটা অনেকটাই কিন্তু স্বাভাবিক জায়গায় আছে। এলাকার মানুষের যেটা দীর্ঘদিনের অভিযোগ যে এই দামোদর নদীর বেশ কিছু পাড় ভেঙেই এলাকা জলমগ্ন হয়। গত 2 বছর আগে আমতা ও উদয়নারায়ণপুরের যে দামোদর নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে গিয়েছিল আমতা ও উদয়নারায়ণপুর, সেই বাঁধের কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এখানে রাস্তাঘাট ডুবে যেত, আমাদের একটা যদি পেশেন্ট যেতে হলে আমাদের নৌকো করে যেতে হয়। ওইদিকে হুগলি আপনার আছে, রাজভাট আছে, ওই বাঁধে যেতে হতো আমাদেরকে। তো কীভাবে যাব? খরস্রোতা নদী, এই নদীর মধ্যে যাওয়া সম্ভব না, এত ঘন্টা জল। এলাকার মানুষ চিন্তায় রয়েছে যদি ডিবিসি আরও বেশি জল ছাড়ে তাহলে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়বে, মানুষজন আরও বিপদে পড়বে। কারণ এই এলাকায় চাষবাস কৃষিকাজ নিয়ে কিন্তু মানুষজনের জীবিকা। জল ছাড়লে তো বিশাল ক্ষয়ক্ষতি হবেই, মানে চাষের তো খুবই ক্ষতি হবে। চাষ তো মানে কচু চাষের এখন সিজন চলছে, ধান কচু উঠছে, কচুটা উঠছে। এমনি তো যা গত বছরে হয়েছে তাতেই এখন কারো ঘাস উগ্ন হয়নি, আবার এবছর যদি হয়ে যায় তাহলে চাষিদের আর উঠে ঘাস খেতে হবে না। যদি জল এলাকায় ঢুকে তাহলে কিন্তু এই চাষবাসের ক্ষেত্রে খুব ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমনটাই জানাচ্ছেন। উদয়নারায়ণপুর থেকে সুপ্রদীপ মণ্ডল, TV9 বাংলা। টানা বৃষ্টির মধ্যেও মানে অতিবৃষ্টির মধ্যেও অন্তত এটা আপনাদের আমরা বোঝাতে পারলাম আমাদের রিপোর্টারদের এই সব প্রতিবেদনগুলো দেখিয়ে এবং ওই সব বানবাসী এলাকার ছবি দেখিয়ে যে এবার অন্তত ডিবিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই কন্ট্রোলে আছে, মানে নিয়ন্ত্রিত অন্যান্য বছরের তুলনায়। হুগলির আরামবাগ বলুন বা হাওড়ার আমতা উদয়নারায়ণপুর, এই সব জায়গা কিন্তু এবার ডিবিসির ছাড়া জলে ভাসেনি। অন্তত আজ বুধবার, এই আমি এখন যে খবর পড়ছি এখানে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি, এখনো পর্যন্ত অ্যাজ অফ নাও, কাল কি হবে আমরা জানি না, যদি জল ছাড়ে তাহলে বাড়তে পারে, এটা আপনাদের দেখালাম। কোথাওই দামোদরের ভয়াল রূপ এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি, অন্তত বুধবার এই বিকেল সন্ধ্যা পর্যন্ত। তাহলে চলুন এবার আমাদের বিগ বলের দিকে একবার তাকান। এই বাংলারই কিছু প্রান্ত জলে ভাসছে, জলে টইটম্বুর, অথচ ডিবিসির কোনো সম্পর্ক বা সংযোগ সেখানে নেই। কোন বিদ্বেষে, কার বিদ্বেষে, কার চক্রান্তে তাহলে ওই সব এলাকা ভাসছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটা সত্যি না সত্যি নয় একবার দেখুন তো, তাকান। ভাঙা বাঁধ দেখুন, ভাঙা বাঁধ, শিলাবতীর জলে ডুবছে চন্দ্রকোনার একাধিক গ্রাম, ডিবিসির সঙ্গে সম্পর্ক নেই। ডিবিসির জল ছাড়াই বানবাসী কোথায়? 8 দিন ধরে প্লাবিত ঘাটাল, দাসপুর। তারপরে দেখুন ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, এগুলো কিন্তু ডিবিসির সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। তারপর নেক্সট দেখুন, পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের বেশি জল ছাড়ছে, মুকুটমণিপুর থেকে বেশি জল ছাড়া হচ্ছে। নেক্সট, ডিবিসির সঙ্গে সম্পর্ক নেই, দেখুন ডিবিসির জল ছাড়াই বানবাসী আর একটা জায়গা, কংসাবতীর জলে পাঁশকুড়ায় প্লাবনের আশঙ্কা। নেক্সট, তারপর ডিবিসির জল ছাড়াই বানবাসী পশ্চিম মেদিনীপুরে মণিদহ গ্রামে কয়েকশো বিঘা জমি নদী গর্ভে, নদীর ভাঙন, এখানে ডিবিসির জলের ব্যাপার নেই। এই যে ছবি দেখতে পাচ্ছেন, ডিবিসির জল ছাড়াই বানবাসী দেখুন মালদার ইংরেজ বাজার, পুরসভার একাধিক ওয়ার্ড সেখানে জলমগ্ন, পুরো এলাকা মালদার ইংরেজ বাজার। তারপর ডিবিসির জল ছাড়াই বানবাসী আলিপুরদুয়ারে বাংড়ি নদীতে হড়পা বান, আটকে গেল বাস। এই যে দেখুন এই হড়পা বান, পাহাড় থেকে নেমে আসা জল, ফলে এসব জায়গায় ডিবিসির কিন্তু সব জায়গায় যে রাজ্য সরকারেরও কিছু করার আছে এমনও নয়, কিন্তু আবার এমনও নয় যে ডিবিসি ছেড়ে দিয়েছে বলে ওই বাসটা ওখানে ভেসে গেছে, তাও কিন্তু নয়। তাহলে সবটাই কি রাজনীতির ন্যারেটিভ? দোষারোপ না করে সব দায় ডিবিসির ঘাড়ে না চাপিয়ে দিয়ে কেন প্রশাসনিক স্তরে সুষ্ঠুভাবে পরিকল্পনা হবে না, এবং যে দুই পক্ষের মধ্যে সংঘাত তারা বসে কেন এটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করেন না? আমাদের প্রশ্ন এটাই। রাজনৈতিক টানাপোড়েন, একটু কাদা জল ওর দিকে ছিটিয়ে দিলাম, ও এদিকে ছিটিয়ে দিল, কেন্দ্র রাজ্য, লাভটা কি?
বানবাসী মানুষগুলোর জীবন যন্ত্রণা বদলাবে? সব নদীর যে রাস্তার মধ্যে যে ঘাটগুলো, সমস্ত বালিঘাট এমনভাবে নষ্ট করা হয়েছে যে সেখান থেকে নদীর জল ঢোকার রাস্তা বেরিয়ে গেছে। রূপনারায়ণ নদীর জল ধারণের ক্ষমতাই কমে গেছে। প্রকৃতির খামখেয়ালিপনাকে যদি আমাদেরকে রেজিস্টার্ড, আমাদের তার বিরুদ্ধে যদি মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে হয়, তার ন্যূনতম পরিকাঠামো তৈরি করতে তিনি ব্যর্থ হয়েছেন। আর ডিভিসিতে জল ছাড়ার মালিক তো মুখ্যমন্ত্রী নিজেও একটা অংশীদার। ওখানে ঝাড়খণ্ড সরকার প্রতিনিধি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি, ডিভিসি কর্তৃপক্ষ, টেকনিক্যাল অফিসার, তাদের মিলিত রেজলিউশন হয় যে এই সময় এতটা জল ছাড়া হবে। গতবার তো হাত ছড়েছিলেন, কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। অসত্য ভাষণে পটু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, মিথ্যাশ্রী পুরস্কার ওনাকেই দেওয়া উচিত। জল তো নয়, এ যেন আতঙ্কের আর এক নাম। বাংলায় দিকে দিকে ছবিটা কিন্তু এক। মানুষ যাবেন কোথায়? আম জনতা, সাধারণ মানুষ কোথায় যাবেন? কার দুয়ারে যাবেন? বিপদ বাড়ছে এবং মুশকিলটা কি জানেন? বিতর্ক আরও বাড়ছে। এই যে ছবিগুলো দেখালাম সেগুলো একটা নয়, একাধিক জেলার। চারদিকে জল আর জল, জল যন্ত্রণা। ঘাটাল, পাঁশকুড়া, খানাকুল, নামগুলোই যা আলাদা, কিন্তু ছবি অবস্থা সবার এক। বলা ভালো দুরবস্থা। কত মানুষের ঘরবাড়ি এখন জলের তলায়, সব হারিয়ে এখন মাথা গুঁজছেন তারা কোনো সরকারি ত্রাণ শিবিরে। পায়ের তলায় একটু শক্ত মাটি, দুবেলা খাবার, সেটা তো এই ন্যূনতম প্রয়োজনটা তো অন্তত তাদের কাছে জুগিয়ে দিতেই হবে। এই ত্রাণ শিবিরগুলোই এখন তাদের কাছে অক্সিজেন, বেঁচে থাকার বল ভরসা। কিন্তু তা নিয়েও যদি বিতর্কের বাঁধ ভাঙে তাহলে কি বলতে হয় বলুন তো? এটাও কিন্তু ত্রাণ শিবির, জল খুঁজতে যাবেন না তা বলে। সেটা ওঠেনি এই এলাকায়। জায়গার নাম খানাকুল, ভাসছে অনেক জায়গায়, কিন্তু 1 নম্বর ব্লকে এই বিপদ এখনো অন্তত ধেয়ে আসেনি। তারপরও এই কাণ্ড, খুলে বসা হয়েছে ত্রাণ শিবির। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই, কোন জায়গার মানুষ বন্যা পীড়িত সেটা দেখার দরকার নেই। ত্রাণ শিবির হচ্ছে সেটা শুকনো জায়গাতেই হোক বা যেখানে বন্যা হয়নি সেখানেই হোক, এটা সরকারকে দেখাতেই হবে। এটা সরকারের একটা ফর্মুলা আছে। শাসক শিবিরকে খোলাখুলি বিধছেন এলাকার বিজেপি বিধায়ক। ত্রাণ শিবিরকে অস্ত্র করেই যুদ্ধ। যেখানে বন্যা নেই সেখানেও ত্রাণ শিবির হচ্ছে সরকারি ত্রাণ শিবির। এই পরিস্থিতি বন্যা নেই এমন না, বাড়িতে জল ঢুকেছে না। খানাকুল একের নাঙ্গুলপাড়া, সেখানে 2টো ত্রাণ শিবির চলছে, ওখানে বন্যার কিছুই নেই। না, সেটা আমরা এখনো দেখিনি। আমাদের প্রশাসনের লোক রয়েছে, সকলে রয়েছেন, আমরা গিয়ে দেখবো কি অবস্থায় আছে। এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো। মুশকিল হলো, হাত ঝেড়ে ফেলতে চাইলে কি বিতর্ক দূর হয়? জল যেখানে ওঠেনি সেখানে দিব্যি ত্রাণ শিবিরের ব্যবস্থা, আর যে এলাকাগুলো ইতিমধ্যেই ভাসছে, যেখানে ডুবেছে বাড়িঘর, সেখানে আছে তো শিবির। কিন্তু জলের জন্য আমাদের সবকিছু সমস্যা হয়ে যায়। ত্রাণ শিবির করা হয়েছে এখানে? ত্রাণ শিবির কিছু করা পায়নি, ত্রাণ শিবির নেই এখানে, তাহলে সমস্যা হচ্ছে তো। হ্যাঁ, খুবই সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া, বাজার হাট বা দোকানদারি খুবই অসুবিধাই হচ্ছে। কিন্তু তাও ত্রাণ শিবির নেই না, কিছুই নেই। ত্রাণ শিবির একটাও হয়নি এখনো পর্যন্ত। মারাখানা অঞ্চলে ত্রাণ শিবির এখনো পর্যন্ত একটাও হয়নি। জলে ডুবেছে তো? হ্যাঁ, অবশ্যই। হল্লাঙ্গা, চাঁদগুন্ডু, মারাখানা, বনিদ্রি সব গ্রামই প্রায় ডুবে, কিন্তু ত্রাণ শিবির কোথাও নেই। কোনো ত্রাণ শিবির নেই। বিতর্কটা ঠিক এখানেই। যারা ভুগছেন প্রতি পদে তারা চাইলেও ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ, আর যাদের দরকার নেই তাদের জন্য শিবির খুলে রান্না করে শুকনো পথে বসিয়ে খাওয়ানো হচ্ছে রাত বিরেতেও। এ কেমন কথা? কি দেখে শুনে তাহলে খোলা হচ্ছে শিবিরগুলো? যারা ভুগছেন তারা আরও ভুগবেন, এটাই নিয়ম নাকি?
এরপরও বিতর্ক হবে না, এটা কি সম্ভব? বিরোধীরা হাতে একেবারে সাজানো অস্ত্র পেয়ে গেছেন, যেটা দেখালাম এটা নিয়েই। একই রাজ্যে বন্যা পরিস্থিতি, ডিভিসির জল ছাড়া সহ একাধিক ইস্যুতে আমরা ওরা চলছে নিয়ম করে, তার উপর খানাকুলের এই ত্রাণ শিবির বিতর্ক, গরমাগরম রাজনীতি এবং তরজার ময়দান তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আজব দেশে এই সব কিছুই সম্ভব, নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী দিনে বন্যা আসবে এটা ফোরকাস্ট করতে পেরেছে, এখন থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এরকম একটি মানে কৌতুক মার্কার রাজ্য সরকার, মানে কমেডি শো চলছে মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। আমার ধারণা ওই ত্রাণগুলো আসলে তৃণমূলের লোকদের দেওয়ার জন্য রাখা ছিল, আপাতত খানাকুল হয়ে তৃণমূলের লোকদের কাছে পৌঁছবে। বিরোধী দলগুলির নেতারা যাই বলুন, তৃণমূল কিন্তু কানে তুলছে না। এসব তাদের কাছে অর্থহীন ইস্যু, জোর করে চাপানো বিতর্ক, তার বাইরে আর কিচ্ছু নয়। বন্যাটা হওয়ার পর ত্রাণ শিবির খোলা হবে, এটা কি কথা? যে এলাকাটায় ওই সম্ভাবনা থাকে, যে এলাকাটার অতীতের রেকর্ড আছে, তো সেই এলাকাটায় প্রশাসন যদি আগেই কোনো শিবির খুলে রাখে, এটা তো প্রশাসনকে বাহবা দেওয়া উচিত, যাতে কোনো কারণে আচমকা জল ঢুকলে কোনো মানুষ মানে বিপদে না পড়ে। দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে। যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়। আমরা সবাই বিজেপি, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার রাজপথে মিছিল বা পদযাত্রায় একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখেছিলেন আপনি? মনে পড়ে? আজ তারা হেঁটেছেন পাশাপাশি, হেঁটেছিলেন সেদিনও 22শে জানুয়ারি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন ধর্মীয় সংহতি যাত্রায় তারা হেঁটেছিলেন। অভিষেক হেঁটেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন, কিন্তু মিছিলে দলের সেনাপতি ছিলেন পিছনের দিকে, মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। ফলে বুঝতেই পারছেন, বাঙালি আবেগে শান্তিতে নেমে, বাঙালির হেনস্থার বিরুদ্ধে পথে নেমে দলের ঐক্যের বার্তাও দিতে চাইল তৃণমূলের একেবারে সর্বোচ্চ নেতৃত্ব। তার উপর তো আর নেতৃত্ব হয় না, অর্থাৎ ইউনিটি রয়েছে, এই বার্তাটাই দিতে চাওয়া হলো এরকম একটা ইস্যুতে। কিন্তু তৃণমূলের এই ঐক্যের মধ্যেই তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিন্তু ঠিক বেসুরে বেজেছেন। 2021 সাল থেকে 2025 সাল 26 ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগামী বলে দিচ্ছি, এই জেলার নেতাদের সংযত থাকুন, সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আচ্ছা, ভরতপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক তো অবশ্যই। হুমায়ুন কবিরের কথা শুনে কোনোভাবে কি মনে হলো যে এটা শাসক তৃণমূলের মধ্যে খুব ইউনিটি আছে? ভরতপুরের বিধায়ক বলছেন, এখনো সংযত আছি, না হলে সাঁইথিয়া ভাঙন করে দেব। মানেটা পরিষ্কার, থ্রেট। কারণ সাঁইথিয়ায় খুন হয়েছে, ভাঙড়ে খুন হয়েছে। ভাঙড়ে সাঁইথিয়া কি হয়েছে আশা করি আপনারা ভুলে যাননি, এই তো দুদিন আগের ঘটনা। ভাঙড়ে তৃণমূলের রাজ্জাক খান খুন হয়েছেন তৃণমূলের হাতে, সাঁইথিয়াতেও তৃণমূলের নেতা খুন হয়েছেন। বিজেপি স্লোগান তৈরি করে দিয়েছে একদম, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে তৃণমূল, মরছে তৃণমূল। সেসব কথা আবার মাঝে মাঝে ফুরফুরা শরীফের পীরজাদার কথা তহা সিদ্দিকী, তিনিও বলেছেন মরছে মুসলমান, মারছে মুসলমান। ফলে হুমায়ুন মাথা গরম করলে, অসংযত হলে কি হতে পারে, তিনি কি করতে পারেন, বিধায়কের ইঙ্গিতটা স্পষ্ট। হুমকি দিচ্ছেন কাকে? দলেরই জেলা নেতৃত্বকে, এবং প্রশাসন বসে বসে শুনছে। আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন, 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। এসবের মূল্যায়ন হওয়া উচিত।
নিজে লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে 3 নম্বর হয়েছে, আবার তারা পুরস্কৃত হচ্ছে। এই তো ব্যাপার, তাদের মাথা ব্যথা। নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্বন্দ্ব আছে এটা সবাই জানে, আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। যদু বংশ এরম ভাবেই ধ্বংস হবে। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের চোখের জল, সে তামান্না হোক, অভয়ার মা হোক, চন্দন দাসের পরিবারের হোক, প্রত্যেকটা মায়ের চোখের জলের মূল্য এক। কিন্তু তৃণমূল মানেই সমাজ বিরোধী, অর্থাৎ সমাজ বিরোধীরা আলটিমেটলি এই করতে করতেই মরবে। যদি সেরকম কিছু হয়, দল নিশ্চয়ই জানতে চাইবে হয়েছে, এবং দল শৃঙ্খলা রক্ষা কমিটি সেই বিষয়ের উপর নজর রাখছে। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে এর আগে মানে এইরকম অভিযোগে 3 বার শোকজ খেয়েছেন দলের, কিন্তু তাতে হুমায়ুন কবির এতটুকু বদলাননি, তার মেজাজও বদলে যায়নি, দলও কিছু করতে পারে না, এটা স্পষ্ট। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি বদলাননি। শাসকের এই অনৈক্যের মধ্যে বঙ্গ বিজেপির অন্দরের ছবিটা কিন্তু বেশ ঐক্যের, পুরনোদের কাছে টেনে নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद। তৃণমূল কংগ্রেসের যে করা উচিত সেই প্রশ্নগুলো তারা বিজেপিকে করছে।